কিন্তু এবারে যদি সুযোগ দিলে তো আওয়ামী লীগ নির্বাচন করবে। প্রশ্ন আসে নির্বাচন গণঅভ্যুত্থান আর ওই কুয়ের শিকার হয়ে আওয়ামী লীগের ফিরে আসা তো এক জিনিস না। তাকে পদচ্যুত করা হয়েছে, তো পদচ্যুত করে যে পালায়া চলে গেছে তাকে আবার ক্ষমতায় আনা অথবা নির্বাচন করা, ক্ষমতা রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা কখন আসবে? যখন তার 17-18 বছরের কুকর্মের, খতিয়ানের, আমলনামার, গণহত্যার, নির্বাচন ধ্বংস করার, অর্থনীতি ধ্বংস করবার বিচার আচার হবে। এই নেগোসিয়েশন তাকে করতে হবে। যেই দলের একটা নেতাকর্মী এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই, তারা শুধু ক্ষমা চাই না, বরং তারা এখনো পর্যন্ত মিছিল মিটিং করে হাসিনার কর্মকাণ্ডের প্রশংসা করে যাচ্ছে। তারা কেউ এটার বিপক্ষে কথা বলছে না। অতএব সেরকম একটা দলকে নেগোসিয়েশনের সুযোগ, রিকনসিলিয়েশনের সুযোগ আপনি কোথায় দেবেন? হ্যাঁ, পার্থক্য কোথায়? যারা ফৌজদারি অপরাধ করেছেন তাকে ফৌজদারি বিচার করবেন, রাজনীতি অন্য জিনিস। আওয়ামী লীগ দল আকারে রাজনীতি করতে পারবে না, কিন্তু ব্যক্তি যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, যারা অন্যায় করেন নাই, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, চাঁদাবাজি করা, তারপরে তাদের ব্যবসা বাণিজ্য দখল করা, সেইটা হচ্ছে আইনের শাসনের লঙ্ঘন। ওই সীমাটা আমাদেরকে মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমি মাসুদ কামাল, যদি শেখ হাসিনা ফেরে, বা আপনারা বলছেন হয়তো ফিরতে পারে, যদি ফিরে আসলে কাদের বেশি ক্ষতি, মানে কারা বেশি বিপদে পড়বে বলে মনে হয়? দেখেন, সে নিজেও বেশি বিপদে পড়তে পারে, হতে পারে অনেক কিছু, বলতে পারবো না। বাট একটা জিনিস হলো, আমি কিন্তু কতগুলো সম্ভাবনার কথা বলছি। যে ধরেন হাইপোথেটিক্যালি, ধরেন উনি ফিরল, হয়তো সকল সম্ভাবনাকে আমি বাদ দিলাম, সব কিছুকে বাদ দিয়ে বললাম যে উনি প্লেনে ফিরলো, এয়ারপোর্টে উনি যেদিন আসবেন সবাই জানলো, তাহলে কি হবে? তাহলে ওনার তো অনেক কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের লোকজন তো আছে বাংলাদেশে। আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেন বা না দেন, দিতে চান বা না চান, এর উপর তো নির্ভর করবেন এই লোকগুলো বাংলাদেশে আছে। এদেরকে আপনি বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিতে পারবেন না, এরা কর্পূরের মতো উবেও যাবে না। তো তারা যদি ওখানে যায়, গেলে কি হবে? গেলে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। যে মনে করেন এখন ওনাদের যদি আপনি যেতে না, যেমন ধরেন 23 তারিখে ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, ওই অনলাইনে কে দিন কি বলছিল, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করো, কি পালন করবে তাও বলে নেই কিছু। তাতেই দেখেন গভর্নমেন্ট 6 জেলায় আর্মি নামাই দিছে, বিজেপিও নামাই দিচ্ছে। এখন তার মানে কি হয়েছে? পুলিশের উপর গভর্নমেন্ট নির্ভর করতে পারে নাই। তো এটা তো আমি মনে করি যে এক ধরনের ভীতি, এবং এই ভীতিটা একদম অমূলক ভীতি, সেটা আমি হয়তো ভাবতে পারি, কিন্তু গভর্নমেন্ট তো ভাবে নাই। গভর্নমেন্ট তো নামাইছে, এখন নামে গভর্নমেন্ট কিন্তু তার শক্তিমত, তার পরিচয় দিচ্ছে, তারা এতটুকু ভয় পাইছে। এখন যদি শেখ হাসিনা চলে আসে, তাহলে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট বলতে ঠিক আছে, ওখানে কেউ যাইতে পারবে না, ওখানে 144 অথবা আপনার কারফিউ দিয়ে দিলেন, ধরলাম, সবই ধরলাম, যে তারপর সে আসলো। আমি বলবেন না, তাহলে এত সে বোকা হবে না, আসবে না। শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1/11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। তো এখন সাহস, দুঃসাহস অনেক কিছু হতে পারে। ধরলাম এই সাহসটা তার জন্য ক্ষতিকর, ধরে নিচ্ছি কথার কথা, ক্ষতিটা কী হবে? তাকে নিয়ে আপনি জেলে ঢুকাবেন, ঠিক আছে, ঢুকালে এবারে কী হবে? তারা ফাঁসি দিয়ে দেবেন, কারণ তার মধ্যে তো ফাঁসি রায় আছে। অথবা আপিল হবে, আপিলের দিনের মধ্যে এখনও হবে কিনা আমি জানি না, ডিসেম্বরে আসলে আপিলের মেয়াদ থাকবে কিনা বলতে পারবো না, মনে হয় থাকবে না। তাহলে আপনি তার ফাঁসিতে চয় দিলেন, তারপর কী হবে? তারপরে কিন্তু সহজ কিছু হবে না। তারপরে যেটা হবে সেটার আফটার ইফেক্টে কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে। বাংলাদেশে একটা অস্থিরতা আর কতদিন চলবে ভাই? কাজেই আমি জানি না উনি কেন এগুলি বলেন, কেন বলেন না, অথবা সরকার কীভাবে হ্যান্ডেল করবে, আমি এগুলি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস হলো কি জানেন, আমি নিজে সবসময় মনে করি যে দেশে অস্থিরতা বেশি দিন থাকা ঠিক না। দেশটাকে আপনি দেশটাকে যদি গড়তে চান, সামনের দিকে নিতে চান, দেশটাকে দয়া করে বিভক্ত করেন না। ফুয়াদ ভাই এখানে আছেন, ওনার পলিটিক্যাল পার্টি ওনার একটা আছে, ওনাদের একটা ভয়েস আছে। কিন্তু আমি সকল পলিটিক্যাল পার্টিকে বলি যে আপনারা বিভক্তি রাজনীতি আর করেন না। যে খারাপ, সে সমাজে খারাপভাবে চলবে, লোকে তাকে খারাপ বলবে, তাকে লোকে ভোট দেবে না। কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। ওই তুমি বাদ, তুমি এই দেশে নাগরিক কিনা যাও, তুমি কোনো কথা বলতে পারবে না। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা আলটিমেটলি দেশের জন্য লং রানে কোনো উপকার আসবে না, এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আর ফৌদ ভাই যে কথাটা বললো যে আওয়ামী লীগ মানে যে দলটাকে দেশ থেকে একবার পালাইয়া যেতে হয়, তারা আর ব্যাক করতে পারে না, এটা হয়তো অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাইও। কিন্তু কি আছে কি নাই তার উপর আগামীকালকে হবে, এটাও ঠিক না। আবার বৃষ্টির দিনে বজ্রপাত হয়, শুক্রবার সময় বজ্রপাত হয়, হতেই পারে। এই যে মার্কোস চলে গেছে ওটা ফিলিপিন্স থেকে, তার পোলা তখন ওই দেশের করে সরকার প্রধান, পার্টি ছেলে, ওই পার্টি। তো এগুলো হবে না একদম, তা তো না। তো এখন কোশ্চেনটা হলো কি, মানুষ অনেক কিছুই ভাবে, বিষয়টা হলো
যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখো না আমি কোনো ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা করতে, ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূসটা একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে। এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যদি সে ঠিকঠাক মতো চালাতে পারতো, মানুষ তো ভুলেই যেত আওয়ামী লীগের কথা, কিন্তু সে তো পারে নাই। ধীরে 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 আওয়ামী লীগ, আপনার রাস্তাঘাটে যান, আমি তো রাস্তাঘাটে যাই, তখন সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, লোকজন তো কথাবার্তা বলে, শুনি তো। এটা তো শোনার জন্য আওয়ামী লীগকে খেদানো হয় নাই। যে কথা শুনি এটা শুনতে তো আমি চাই না, কিন্তু শুনি তো। মানুষ জুলাই গণঅভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার নেতৃত্বাধীন, সেই ঘটনার জন্য শেখ হাসিনা তো ক্ষমা চাইনি, তাদের দলের নেতাকর্মীরা ক্ষমা চায় না, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগে ফিরে আসার। এটা কি আমি বলি আপনাকে, 24-এর গণঅভ্যুত্থানে যে ঘটনাবলী ঘটছে, যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, শেখ হাসিনার সরকার দায়ী। ধরেন পঞ্চগড়ে আওয়ামী লীগের যে সভাপতি, ইউনিয়ন সভাপতি, সে দায়ী। যদি সে অভ্যুত্থানের বিরোধী থাকে তাহলে তো বিরোধীদের আপনি কিভাবে বুঝবেন? অনেক সময় আমরা দেখেছি তো, ওই সময় কি ও বলছে যে হ্যাঁ শেখ হাসিনা আমি আপনার সঙ্গে আছি, আপনারা করেন, আর ওইটা শুনে শেখ হাসিনা গুলি করছে? না, তা তো না। তাহলে বিষয়টা হলো কি, যে আপনি একটা ঘটনার জন্য সবাইকে দায়ী করেন না। সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, বাকি ভাই সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, সবাই মিলে এই একাম করে নাই। তো এখন এই ঘটনাগুলির জন্য আওয়ামী লীগের উচিত ছিল ক্ষমা চাওয়া, আমি মনে করি পার্সোনালি ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই ক্ষমা চাওয়ার মতো উদ্যোগ আপনি নিয়েছেন, নেন না কেন? সরকারই তো নিতে পারে ইচ্ছা বলে। ক্ষমতা সে কোথায়, কার কাছে চাবে? 1 নম্বর। 2 নম্বর, প্রথম দিকে কয়েকদিন দেখেন আওয়ামী লীগের, আমি যেটা মনে করি আওয়ামী লীগের ওই সময় সরকারে যারা ছিল, আওয়ামী লীগ দল যারা চালাতো, সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন এমপি যারা ছিলেন, এরা প্রত্যেকটা লোককে আপনি দায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার বাইরে এরকম লোক খুঁজে সারা দেশে কত হবে? 10,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে, এর চেয়ে বেশি আপনি পাবেন না যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তো তাদের কি হবে? তাদেরকে রাজনীতি করার অধিকার থাকবে না? এটা কি আপনি বলবেন না এই আওয়ামী লীগের রাজনীতি এর জন্য দায়ী? যদি আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতি কি 2014 থেকে শুরু হয়েছে নাকি ভাই? এর আগে আওয়ামী লীগের রাজনীতি ছিল না? অবশ্যই ছিল। তাহলে এই যে এত সরলীকতা, হ্যাঁ আপনার হয়তো ব্যক্তিগত একটা ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাতও চায় না। জামাত চাইছে কবে পর্যন্ত? জামাত ওই সময় এই রাজনীতি পায় নাই। ওই সময় যে গণহত্যা হয়েছে, ওই গণহত্যার প্রতি কি জামাতের রাজনীতি ছিল না? জামাত ক্ষমা চাইছে? চায় নাই তো। আমাদের এখানে আওয়ামী লীগও চায় নাই, জাসদও চায় নাই, ওয়ার্কার্স পার্টিও চায় নাই। চাওয়া উচিত আমি মনে করি। তোমরা তো ভুল করছো রে ভাই। জি, যেতে চাই ব্যারিস্টার সাজ্জামান ফুয়াদ। আমরা একটি অন্য প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আজকে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে কোনোভাবে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার তিনি করেছেন। এক্ষেত্রে আবার এনডিটিভির একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের যে সহযোগিতার কারণে ভারতের একটা উদ্বেগ রয়েছে। এই উদ্বেগটা কি কোনো প্রধান কারণ হয়ে যাবে কিনা ভারতের উদ্বেগটা? যদিও চীনের রাষ্ট্রদূতের জবাবও দিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কতটা সহজ বা করা যাবে কিনা, যেহেতু আওয়ামী লীগ আমলে আমরা বারবার পিছাতে দেখেছি? আচ্ছা, মাসুদ ভাই একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর সরকার আলাদা করার এই চেষ্টাটা কিন্তু গণহত্যাকে ছোট করার একটা অ্যাটেম্প্ট হয়ে যাবে আর কি। মাসুদ ভাই হয়তো গুড ফেথে বলে থাকতে পারেন। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারটা জিনিস কাঠামোটা কি, সে কিসের উপরে ভিত্তি করে তার এই সকল কর্মকাণ্ড করেছে? দেখেন, শুধু কি পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন গুলি করেছে? গুলি কি আওয়ামী লীগ করে নাই? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ছেলেপেলের হাতে কি আমরা অস্ত্র দেখি নাই? শত শত খুন গত 15, 16, 17 বছরে, হাজার হাজার খুনের সাথে কি এই বাহিনীগুলো জড়িত ছিল না? তারা বিরোধী দলের নেতা, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির ধরে ধরে পিটায়া তারপরে হচ্ছে থানায় সোপর্দ করে নাই? এদের বাড়িঘর সহায় সম্পত্তি দখল করে নাই? এলাকা ছাড়া করে নাই? 1,34,000 মিথ্যা মামলা সব কি পুলিশ করেছে? পুলিশকে দিয়ে এরা করায় নাই? তাহলে প্রশ্ন হচ্ছে, এবং আপনার মনে থাকার কথা 14 দলের মিটিং হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, আপনার মনে আছে? এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে মিলিটারি ডিপ্লয় করা হবে, শুট অন সাইট পলিসি এনফোর্স করা হয়েছে। মিলিটারি ডিপ্লয় করা হয়েছে 14 দলের মিটিংয়ে কিন্তু, এবং সেটা গণভবনে হয়েছে। তো 14 দলের ভিতরে কি আওয়ামী লীগও দল আকারে উপস্থিত ছিল না? এই গণহত্যার জন্য বাহিনীগুলোকে নামানো, এমার্জেন্সি কল করা, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কালেকটিভলিতে এইগুলো করেছে। তারপরে হচ্ছে কাঠামোগতভাবে দেখেন, এই যে স্থানীয় পর্যায়ে যত নির্বাচিত লোক ছিল, সোকল নির্বাচন ছাড়া যারা এই পদগুলো দখল করেছিল, এরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা না?
ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরীতে, বিভিন্ন কমিটিতে এরাই তো এই কাজগুলো করেছে। এরাই তো লুটপাট কি শুধু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা পালাইছে, এমপিরা পালাইছে? গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে লোকজন পালায় নাই? আমাদের অধিকাংশ গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পলাতক, যারা বিএনপির সাথে লিয়াজো করে টাকা পয়সা দিয়ে